গল্পের শুরুতে আমরা ইডেন নামের এক ছেলেকে দেখি যে তার অ্যাপার্টমেন্টে ঘুমাচ্ছিল। হঠাৎ একটি অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায়। শব্দটি শুনে ইডেন খুব ভয় পেয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে দরজায় থাকা একটি ছোট ছিদ্র দিয়ে বাইরে তাকায়, কিন্তু বাইরে কাউকেই দেখতে পায় না। এরপর ইডেন ফিরে এসে টিভি চালু করে, কিন্তু টিভিতে কোনো সিগন্যাল ছিল না। স্ক্রিনে একটি জরুরি সতর্কবার্তা চলছিল। এটি দেখে ইডেনের খুব অদ্ভুত লাগে, হঠাৎ করে সিগন্যাল কিভাবে চলে গেল এবং কেন এই জরুরি সতর্কবার্তা দেখাচ্ছে। সে এসব নিয়ে ভাবছিল, ঠিক তখনই বাইরে থেকে মানুষের জোরে চিৎকারের শব্দ ভেসে আসে। সে সঙ্গে সঙ্গে জানালার দিকে দৌড়ায় এবং যখন সে তার ব্যালকনিতে পৌঁছায় তখন তার হুঁশ উড়ে যায়। সে দেখে চারদিকে মানুষ ছুটোছুটি করছে, যেন খুব বড় কিছু ঘটতে যাচ্ছে। ইডেন কিছুই বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ঠিক তখনই সে দেখতে পায় একটি হেলিকপ্টার পাশের একটি বিল্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। এই দৃশ্য দেখে ইডেনের পায়ের নিচের মাটি সরে যায়। এরপর ইডেন নিচের দিকে তাকিয়ে একটি ছোট মেয়েকে দেখতে পায়, যে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল এবং একা দাঁড়িয়েছিল। ইডেন মেয়েটিকে দেখে লোকজনকে তার সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু পরক্ষণেই সেই ছোট মেয়েটি তার চারপাশের মানুষদের ওপর হামলা শুরু করে এবং মানুষদের কামড়াতে থাকে। এটা দেখে ইডেন বুঝে যায় যে মানুষগুলো ধীরে ধীরে জম্বিতে পরিণত হচ্ছে। ভয়ে ইডেন দ্রুত ব্যালকনি ছেড়ে নিজের অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। ঠিক তখনই এক ব্যক্তি ইডেনের ঘরে ঢুকে পড়ে। তাকে দেখে ইডেন আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ সে মনে করেছিল লোকটি জম্বি, কিন্তু আসলে লোকটি ইডেনের প্রতিবেশী। সে ইডেনকে বলে, ভয় পেও না, আমি জম্বি নই। সে জানায় তার সব বন্ধুই জম্বি হয়ে গেছে এবং তারা তার ওপর হামলা করেছিল। কোনোমতে প্রাণ বাঁচিয়ে সে ইডেনের ঘরে ঢুকে পড়েছে। এরপর সে বাথরুম কোথায় জানতে চায়। ইডেন তাকে বাথরুমের পথ দেখিয়ে দেয়, কিন্তু যখন সে বাথরুমের দিকে যাচ্ছিল তখন ইডেন তার গলায় জম্বির কামড়ের দাগ দেখতে পায়। এটা দেখে ইডেন বুঝে যায় যে তার প্রতিবেশী খুব শিগগিরই জম্বি হয়ে যাবে। নিজের নিরাপত্তার জন্য ইডেন একটি ছুরি তুলে নেয়। কিছুক্ষণ পর ইডেনের প্রতিবেশী বাথরুম থেকে বেরিয়ে আসে। ইডেনের হাতে ছুরি দেখে সে বুঝে যায় যে ইডেন তাকে জম্বি ভেবে মারতে পারে। তখন সে ইডেনকে বলে, দেখো, আমি জম্বি নই। এই কথা বলতেই তার চোখের রং বদলাতে শুরু করে। এটা দেখে ইডেন বুঝে যায় যে ভাইরাস তার ওপর প্রভাব ফেলতে শুরু করেছে। তখন ইডেন তার প্রতিবেশীকে বলে, এখনই আমার ঘর ছেড়ে চলে যাও, না হলে আমি তোমাকে মেরে ফেলব। বাধ্য হয়ে ইডেনের প্রতিবেশী তার ঘর ছেড়ে বেরিয়ে যায়। ইডেন দরজার ছোট ছিদ্র দিয়ে তাকিয়ে দেখে বাইরে দাঁড়িয়ে থাকা জম্বিরা তার প্রতিবেশীর ওপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে ইডেন খুব ভয় পেয়ে যায় এবং দ্রুত দরজাটা ভালোভাবে লক করে দেয়। কিছুক্ষণ পর যখন চারপাশে একটু শান্তি আসে তখন ইডেন নিউজ রিপোর্ট শুনতে পায়। সেখানে এই সংক্রমণের ব্যাপারে জানানো হচ্ছিল। রিপোর্টার জানায় যে এই ভাইরাস পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। তাই যারা এখনও এই ভাইরাসে আক্রান্ত হয়নি তাদের বলা হচ্ছে যেন তারা বাইরে একেবারেই না বেরোয় এবং নিজেদের বাড়ির সব দরজা ও জানালা বন্ধ করে ঘরের ভেতরেই থাকে। এখানে ইডেন তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সব ফোন লাইন ব্যস্ত থাকে। এরপর সে নিজের মেসেজ বক্স চেক করে এবং সেখানে তার বাবা মায়ের পাঠানো কিছু মেসেজ দেখতে পায়। তার বাবা মা মেসেজে লিখেছিল যে পুরো শহর জুড়ে জম্বি ছড়িয়ে পড়েছে। এই কারণে তারা ইডেনের কাছে পৌঁছতে কিছুটা সময় নেবে। তাই ইডেনকে বলা হয় যেন সে একেবারেই ঘর থেকে বের না হয় এবং তাদের জন্য অপেক্ষা করে। এইভাবে ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। ইডেন তার ব্যালকনিতে বসে বাইরে তাকিয়ে থাকে। সে দেখে যে পুরো শহর একেবারে ফাঁকা হয়ে গেছে এবং চারদিকে আগুন জ্বলছে। এসব দেখে ইডেন পুরোপুরি ভেঙে পড়ে এবং ভাবতে থাকে এমন পরিস্থিতিতে সে একা কিভাবে বেঁচে থাকবে। এই কঠিন অবস্থায় বেঁচে থাকার জন্য ইডেন তার পুরো অ্যাপার্টমেন্টে ছোট ছোট অনুপ্রেরণামূলক নোট লাগিয়ে দেয়, যেন সেগুলো দেখে তার সাহস বজায় থাকে। সে আয়নায় ডে 1 লিখে দেয়। ইডেন বুঝতে পারে যে এই জম্বি ভাইরাস হয়তো অনেক মাস ধরেও চলতে পারে। তাই এই কঠিন পরিস্থিতিতে সে নিজের ঘরের ভেতরেই একটি নিরাপদ জায়গা তৈরি করে, যাতে ভবিষ্যতে যে কোনো বিপদের জন্য প্রস্তুত থাকতে পারে। এইভাবেই দিন কাটতে থাকে এবং 1 সপ্তাহ পেরিয়ে যায়। রাতে ইডেন তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করে, যেখানে সে বলে যে এই বন্ধ অ্যাপার্টমেন্টে তার দিনগুলো কিভাবে কাটছে। সে আবারও তার বাবা মাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মোবাইলে কোনো সিগন্যাল কাজ করে না। সময়ের সঙ্গে সঙ্গে ইডেন ভীষণ একাকিত্ব অনুভব করতে থাকে। একদিন সে লক্ষ্য করে যে তার ঘরের কোনো কলেই আর পানি আসছে না। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে। তার ওপর তার কাছে খাবারও খুব কম বাকি ছিল, তাই সে অল্প অল্প করে খেয়ে দিন চালাতে শুরু করে।
ইডেন জম্বিতে ঘেরা শহরের মাঝখানে একা আটকে পড়েছিল। বাইরে কি চলছে সে কিছুই জানত না। একদিন ইডেন যখন তার ল্যাপটপে কিছু দেখছিল, ঠিক তখনই সে কারোর নড়াচড়ার শব্দ শুনতে পায়। নিজের নিরাপত্তার জন্য সে দ্রুত একটি বেসবল ব্যাট তুলে নেয়। ঠিক তখনই আমরা দেখি ছাদের ভেন্টিলেশনের পথ দিয়ে একটি সংক্রমিত মেয়ে ইডেনের অ্যাপার্টমেন্টে লাফ দিয়ে ঢুকে পড়ে। ইডেন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। যখন সেই মেয়েটি ধীরে ধীরে ইডেনের দিকে এগিয়ে আসছিল, তখন সুযোগ বুঝে ইডেন পিছন থেকে মেয়েটির মাথায় আঘাত করে। সেই আঘাতে মেয়েটি সেখানেই মারা যায়। এরপর ইডেন দ্রুত গিয়ে একটি সার্ফবোর্ড দিয়ে সেই ভেন্টিলেশনের পথ বন্ধ করে দেয়, যেন ওই দিক দিয়ে আর কোনো জম্বি ভেতরে ঢুকতে না পারে। এইভাবে দিন কাটতে থাকে এবং ইডেন কোনো মতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে থাকে। একদিন সে আবার তার ল্যাপটপে একটি ভিডিও রেকর্ড করছিল। ঠিক তখনই সে তার ফোনের রিংটোন শুনতে পায়। সে তাড়াতাড়ি ফোন তুলে দেখে তার মায়ের একটি ভয়েস মেসেজ এসেছে। তার মা জানায় যে তারা শহরের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইডেনের কাছে পৌঁছাবে। কিন্তু তার মা কথা শেষ করার আগেই কিছু সংক্রমিত মানুষ তাদের ঘিরে ফেলে। ভয়েস মেসেজের শেষ কয়েক সেকেন্ডে ইডেন তার বাবা মায়ের চিৎকার শুনতে পায়। তারপর মেসেজটি বন্ধ হয়ে যায়। এই সব শুনে ইডেন বুঝে যায় যে তার বাবা মা আর বেঁচে নেই। সে প্রচণ্ড ভেঙে পড়ে এবং জোরে জোরে কাঁদতে থাকে, কারণ এখন তার বেঁচে থাকার আর কোনো কারণ অবশিষ্ট নেই। এরপর সে একটি বেসবল ব্যাট তুলে নেয় এবং এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে। ঘর থেকে বের হতেই সে অসংখ্য সংক্রমিত মানুষ দেখতে পায়। ঠিক তখনই তার নজর পড়ে তার সেই প্রতিবেশীর দিকে, যে এখনও বেঁচে ছিল কিন্তু মারাত্মকভাবে আহত ছিল। সেই কারণে সে ইডেনের ওপর হামলা করতে পারছিল না। এরপর ইডেন বিল্ডিং থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজতে চেষ্টা করে, কিন্তু কোথাও যাওয়ার মতো কোনো পথ সে খুঁজে পায় না, কারণ চারদিকেই জম্বি দাঁড়িয়েছিল। এটা দেখে ইডেন বুঝে যায় যে এতগুলো সংক্রমিত মানুষের ভেতর দিয়ে সে এখান থেকে বের হতে পারবে না। যখন সে আবার নিজের অ্যাপার্টমেন্টের দিকে ফিরে যেতে থাকে, ঠিক তখনই সংক্রমিতরা তার ওপর হামলা করে। কিন্তু কোনো মতে নিজেকে বাঁচিয়ে ইডেন তার অ্যাপার্টমেন্টে ঢুকে পড়ে। সে সঙ্গে সঙ্গে ফ্রিজটি দরজার সামনে ঠেলে এনে দরজাটি শক্ত করে বন্ধ করে দেয়, যেন বাইরে থেকে কেউ দরজা ভেঙে ঢুকতে না পারে। বাধ্য হয়ে ইডেন আবার নিজের ঘরেই আটকে পড়ে। কয়েক সপ্তাহ ধরে একা থাকার কারণে সে পুরোপুরি ভেঙে পড়ে। এই অবস্থায় বেঁচে থাকাই তার জন্য কঠিন হয়ে যাচ্ছিল। ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ চলে যাওয়ায় ইডেন আরও গভীর মানসিক আঘাতে পড়ে। সে ভাবতে থাকে এখন সে কিভাবে সামনে এগিয়ে যাবে। না খাবার আছে, না সিগন্যাল, না বিদ্যুৎ। এসব ভাবতে ভাবতেই সে নিজেকে আরও বেশি একা অনুভব করতে থাকে। অবশেষে নিজের জীবন থেকে বিরক্ত হয়ে ইডেন তার ল্যাপটপ চালু করে আবার ভিডিও রেকর্ড করতে শুরু করে। ক্যামেরার দিকে তাকিয়ে সে বলে, আজ এই ভাইরাস ছড়িয়ে পড়ার 42 দিন পূর্ণ হয়েছে। সে জানায় যে বেঁচে থাকার জন্য সে সবকিছু করেছে, কিন্তু আর সহ্য করতে পারছে না। গত 2 দিন ধরে সে না কিছু খেয়েছে, না পানি পান করেছে। তার মতে এভাবে ধুকে ধুকে বেঁচে থাকার চেয়ে মারা যাওয়াই ভালো। এই কথা বলার পর ইডেন সিদ্ধান্ত নেয় যে এতগুলো দিন এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বেঁচে থাকার পর এবার সে সবকিছু শেষ করবে। সে যখন নিজেকে ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ে সামনের একটি বিল্ডিংয়ের দিকে। সেখানে সে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে। এতদিন পর কোনো জীবিত মানুষকে দেখে ইডেন সম্পূর্ণ হতবাক হয়ে যায় এবং তার মনে আবারও বেঁচে থাকার নতুন আশা জেগে ওঠে। ঠিক সেই মুহূর্তে তার পা চেয়ার থেকে পিছলে যায় এবং সে ছটফট করতে থাকে। সৌভাগ্যক্রমে দড়িটি ছিঁড়ে যায় এবং ইডেন বেঁচে যায়। এরপর সে দ্রুত জানালার কাছে গিয়ে মেয়েটিকে ভালো করে দেখতে থাকে। একজন জীবিত মেয়েকে দেখে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ বিগত 42 দিনে সে আর কোনো মানুষ দেখেনি। কিছুক্ষণ পর মেয়েটিও ইডেনকে দেখতে পায়, কিন্তু তাকে জম্বি ভেবে সঙ্গে সঙ্গে জানালার পর্দা বন্ধ করে দেয়। পরের দিন ইডেন আবার জানালার কাছে যায় এবং সেই মেয়েটিকে দেখতে পায়। মেয়েটি আবার লুকিয়ে যাওয়ার আগেই ইডেন দ্রুত একটি কাগজে হাই লিখে তার দিকে হাত নাড়ে। এটা দেখে মেয়েটি বুঝতে পারে যে ইডেন জম্বি নয়, সে একজন মানুষ। এটা বুঝে মেয়েটি খুব খুশি হয়। এরপর ইডেন নিজের নাম জানায়। তখন মেয়েটিও কাগজে লিখে জানায় যে তার নাম ইভা।
ইভা ইডেনকে জিজ্ঞেস করে তার কাছে কি খাওয়ার কিছু আছে। ইডেন তাকে জানায় যে তার কাছে খাওয়ার কিছু নেই, কিন্তু পান করার জন্য অনেক পানি আছে। এরপর ইভা লক্ষ্য করে যে তার অ্যাপার্টমেন্টের দরজার কাছে জম্বিরা চলে এসেছে। এই কারণে সে জানালার পর্দা বন্ধ করে চলে যেতে উদ্যত হয়। কিন্তু যাওয়ার আগে ইডেন কাগজে লিখে ইভাকে জিজ্ঞেস করে তারা কি পরের দিনও এইভাবে কথা বলতে পারবে। ইভা সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যায়। রাতে ইডেনের প্রচণ্ড ক্ষুধা লাগে। খাওয়ার মতো কিছু না পেয়ে সে টুথপেস্ট খেয়ে কোনো মতে বেঁচে থাকে। কিছুক্ষণ পর ভারী বৃষ্টি শুরু হয়। ইডেন বৃষ্টির পানি জমা করার জন্য বাইরে পাত্র রেখে দেয় এবং দীর্ঘদিন পর বৃষ্টির পানিতে গোসল করে। এই সময়ের মধ্যে ইডেনের দাড়ি অনেক বড় হয়ে গিয়েছিল, তাই সে দাড়ি ছেঁটে নিজেকে পরিপাটি করে নেয়। পরের দিন ইডেন নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ইভার সামনে আসে। ইভা তাকে দেখেই পছন্দ করতে শুরু করে। ইডেন একটি দড়িতে বোল্ট বেঁধে ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়। ইভা সেটি ধরে ফেলে। এরপর ইডেন সেই দড়িতে দুটি পানির বোতল বেঁধে ইভার দিকে ঠেলে দেয়, কিন্তু বোতল দুটি সামনে থাকা জালে সজোরে ধাক্কা খায়। এই শব্দ শুনে নিচে থাকা একটি জম্বি শব্দের উৎসের দিকে তাকায় এবং সরাসরি ইভার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। ইডেন সেটা দেখে ফেলে। জম্বিটির মনোযোগ সরানোর জন্য সে একটি বোতল তুলে নিয়ে জম্বিটির মাথায় ছুঁড়ে মারে। এর ফলে জম্বিটি ইডেনকেও দেখতে পায় এবং রেগে যায়। এরপর সে ইভাকে ছেড়ে দিয়ে ইডেনকে মারার জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে উঠতে শুরু করে। তখন ইডেন দ্রুত গিয়ে একটি বেসবল ব্যাট তুলে নেয়। যেই মুহূর্তে জম্বিটি ইডেনের অ্যাপার্টমেন্টে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই ইডেন বেসবল ব্যাট দিয়ে তাকে আঘাত করে এবং জম্বিটিকে মেরে ফেলে। কিছুক্ষণ পর রাত হয়ে যায় এবং ইডেন ক্ষুধায় খুব খারাপ অবস্থায় পৌঁছে যায়। এখন সে আর ক্ষুধা সহ্য করতে পারছিল না, তাই সে যে কোনোভাবে খাবার খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নিয়েই সে তার প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে যাওয়ার পরিকল্পনা করে। এরপর ইডেন নিজের অ্যাপার্টমেন্ট থেকে বের হয়। বের হতেই সে সামনে নিজের প্রতিবেশীর লাশ দেখতে পায়। ইডেন তার প্রতিবেশীর পকেট তল্লাশি করে এবং সেখানে সে প্রতিবেশীর ঘরের চাবির একটি গোছা পেয়ে যায়। ঠিক তখনই সে কিছু জম্বির এগিয়ে আসার শব্দ শুনতে পায়। এই অবস্থায় ইডেন খুব খারাপভাবে ফেঁসে যায়, কারণ সে না পালাতে পারছিল না লুকানোর কোনো জায়গা পাচ্ছিল। তখন ইডেন বুদ্ধি করে প্রতিবেশীর লাশের পাশে শুয়ে পড়ে এবং নিজেকে মৃত বলে ভান করে। তার এই কৌশল কাজে আসে এবং সব জম্বি তার শরীরের ওপর দিয়ে হেঁটে সামনে চলে যায়। জম্বিরা চলে গেলে ইডেন ধীরে ধীরে উঠে প্রতিবেশীর অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই সে দেখে বিছানার ওপর একটি মেয়ে শুয়ে আছে। ইডেন তার কাছে যেতে ভয় পাচ্ছিল, তাই সে আগে সেই মেয়েটির ওপর একটি হেলমেট ছুঁড়ে মারে, এটা নিশ্চিত করার জন্য যে সে জীবিত নাকি মৃত। হেলমেট পরার পরও মেয়েটি কোনো নড়াচড়া করে না। তখন ইডেন বুঝে যায় যে মেয়েটি মারা গেছে। এরপর ইডেন সোজা রান্নাঘরের দিকে যায়, যেখানে সে কিছুটা খাবার খুঁজে পায়। এরপর সে পুরো ঘর তল্লাশি করতে শুরু করে এবং সেখানে সে প্রয়োজনীয় অনেক জিনিস খুঁজে পায়। সে সেগুলো একটি বস্তার মধ্যে ভরে নেয়। ঠিক যখন সে বের হতে যাচ্ছিল, তখনই হঠাৎ একটি সংক্রমিত তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সংক্রমিতটি ইডেনকে কামড়ানোর আগেই ইডেন একটি টেবিল ল্যাম্প তুলে নিয়ে তার মাথায় আঘাত করে, কিন্তু এই আঘাতে সংক্রমিতটি পুরোপুরি থেমে যায় না এবং আবারও ইডেনের ওপর আক্রমণ করতে থাকে। তখন ইডেন একটি আইস অ্যাক্স ব্যবহার করে সংক্রমিতটির মাথায় জোরে আঘাত করে এবং তাকে চিরতরে মেরে ফেলে। এরপর ইডেন সাবধানে বাইরে বের হয় এবং দেখে চারপাশে অনেক জম্বি দাঁড়িয়ে আছে। খুব ধীরে ও সাবধানে জম্বিদের পাশ কাটিয়ে ইডেন নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। ঘরে ঢুকেই সে তাড়াতাড়ি নিজের কাপড় খুলে শরীর পরীক্ষা করতে থাকে কোথাও তাকে কামড়ানো হয়েছে কিনা। ভালোভাবে পরীক্ষা করার পর সে বুঝতে পারে যে তার শরীরের কোথাও জম্বির কামড়ের কোনো দাগ নেই। এটা দেখে ইডেন অনেকটা স্বস্তি পায়। এরপর ইডেন প্রতিবেশীর ঘর থেকে আনা ব্যাগটি খুলে দেখে। সেই ব্যাগের ভেতরে সে দুটি ওয়াকি-টকি পায়। ওয়াকি-টকি দেখে ইডেন সিদ্ধান্ত নেয় যে এর মধ্যে একটি সে ইভাকে দেবে, যাতে তারা দুজন একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। এরপর ইডেন নিজের কিছু কাপড় ছিঁড়ে একটি দড়ি তৈরি করে এবং সেই দড়ি ব্যবহার করে ব্যালকনি দিয়ে নিচে নামতে শুরু করে। ইডেন দড়ির সাহায্যে নিচে নামতে থাকে এবং মাটিতে পৌঁছানোর পর খুব সাবধানে সামনে এগোতে থাকে। তার চারপাশে অনেক জম্বি দাঁড়িয়েছিল
ইডেন চুপচাপ একটি ওয়াকিটকি ইভার অ্যাপার্টমেন্টের দিকে ছুড়ে দেয়। ওয়াকিটকিটি পড়ে যাওয়ার শব্দ শুনে সংক্রমিতরা সেই দিকে তাকায় এবং ইডেনের পেছনে ছুটে আসে। ইডেন দ্রুত একটি ব্যালকনিতে উঠে লুকিয়ে পড়ে। রাতের অন্ধকারের কারণে জম্বিরা ইডেনকে দেখতে পায় না এবং ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। এরপর ইডেন নিরাপদে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে। পরের দিন ইভা ওয়াকিটকির মাধ্যমে ইডেনের সঙ্গে কথা বলতে শুরু করে। ইডেন ওয়াকিটকিতে ইভার কণ্ঠ শুনে খুব খুশি হয়ে যায়। ইডেন ইভাকে জানায় যে সে গত 3 দিন ধরে কিছুই খায়নি এবং ক্ষুধায় তার অবস্থা খুব খারাপ। ইভাও তাকে জানায় যে সেও গত 2 দিন ধরে না খেয়ে আছে। এরপর দুজনেই অনেকক্ষণ ধরে কথা বলে। কথা বলতে বলতে ধীরে ধীরে রাত হয়ে যায়। রাত হয়ে গেলে ইভা ইডেনকে বলে যে সে এখন ঘুমাতে যাবে এবং এরপর যোগাযোগ বন্ধ করে দেয়। কিন্তু ইডেনের পক্ষে ক্ষুধা আর সহ্য করা সম্ভব হচ্ছিল না, তাই সে খাবার খুঁজে বের করার জন্য এই বিল্ডিংটি ঘুরে দেখার সিদ্ধান্ত নেয়। সে নিজের বাথরুমের ভেন্টিলেশনের পথ খুলে দেয় এবং সেই ভেন্টিলেশনের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে পাশের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে। কিছুটা এগিয়ে গিয়ে ইডেন একটি সংক্রমিত মানুষের লাশ দেখতে পায়, যে সম্ভবত অক্সিজেনের অভাবে মারা গেছে। এই দৃশ্য দেখে ইডেন খুব ভয় পেয়ে যায়, কিন্তু তারপরও সে নিজেকে সামলে নিয়ে সামনে এগোতে থাকে। অবশেষে ইডেন পাশের অ্যাপার্টমেন্টের বাথরুমে পৌঁছে যায়, কিন্তু নিচে নামার পর সে মেঝেতে রক্তের একটি লম্বা দাগ দেখতে পায়। সেই রক্তের দাগ অনুসরণ করে যখন সে সামনে ঝুলে থাকা পর্দাটি সরায়, তখন সেখানে কাউকেই দেখতে পায় না। এরপর ইডেন খুব সতর্কভাবে পুরো ঘরটি খুঁজে দেখতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে সে রান্নাঘরে পৌঁছায়, যেখানে সে প্রচুর খাবার খুঁজে পায়। এই খাবার পেয়ে ইডেন সঙ্গে সঙ্গে ওয়াকিটকির মাধ্যমে ইভাকে জানায় যে সে অনেক খাবার পেয়েছে। এটা শুনে ইভার রেগে যায় এবং ইডেনকে বলে যে তার অনুমতি ছাড়া এভাবে ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া একদম ঠিক হয়নি এবং সেখানে তার প্রাণও যেতে পারত। ইডেন ইভাকে শান্ত করে বলে যে সে ঠিক আছে এবং সেখানে এখন কেউ নেই। এরপর ইভা ইডেনকে জানায় যে সে ইডেনের কাছে আসতে চায়, কিন্তু ইডেন তাকে বুঝিয়ে বলে যে এখন তার কাছে এলে সে বিপদের মুখে পড়তে পারে। ইডেন বলে সে যখন ওই অ্যাপার্টমেন্ট থেকে বের হবে তখন সে নিরাপদে ইভাকে নিজের ঘরে নিয়ে আসবে। ইডেনের কথা শুনে ইভা রাজি হয়ে যায় এবং ইডেনকে নিজের খেয়াল রাখতে বলে। এখন ইডেনের কাছে খাবার ছিল, তাই সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে যাওয়ার কথা ভাবতে থাকে। কিন্তু ঠিক তখনই তার নজর পড়ে সামনের দেয়ালে থাকা একটি বড় গর্তের দিকে। গর্তটির কাছে যেতেই সে অনুভব করে আশপাশে কেউ আছে। ইডেন পিছনে ঘুরতেই দেখে তার পিছনে একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, যার হাতে একটি ধারালো বর্শা। একে অপরের দিকে তাকিয়েই তারা দুজন বুঝে যায় যে তারা কেউই জম্বি নয়। এরপর সেই বৃদ্ধ লোকটি নিজের অস্ত্র নিচে নামিয়ে রাখে। বৃদ্ধ লোকটি ইডেনকে জিজ্ঞেস করে সে এখানে কি করছে। ইডেন উত্তরে বলে যে সে এখানে শুধু খাবার খুঁজতে এসেছে। তখন বৃদ্ধ লোকটি আবার জিজ্ঞেস করে ইডেন কাদের সঙ্গে ওয়াকিটকিতে কথা বলছিল। এই প্রশ্নের উত্তরে ইডেন মিথ্যা বলে যে সে আসলে নিজেকেই সাহস দেওয়ার জন্য একা একা কথা বলছিল। বৃদ্ধ লোকটি তখন ইডেনের সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করে এবং তাকে বলে যে সে যত খুশি খাবার নিতে পারে। এরপর বৃদ্ধ লোকটি ইডেনকে একটি প্লেটে করে কিছু খাবার এনে দেয়। বহুদিন ধরে না খাওয়ার কারণে ইডেন কোনো কিছু না ভেবেই সেই খাবার খেতে শুরু করে। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটি ইডেনকে বলে আলমারি থেকে তার জন্য একটি বোতল এনে দিতে। ইডেন বোতল আনতে ঘুরতেই পেছন থেকে সেই বৃদ্ধ লোকটি একটি বেসবল ব্যাট দিয়ে ইডেনের মাথায় জোরে আঘাত করে। এই আঘাতে ইডেন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন ইডেনের জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি সংক্রমিত নারীর সামনে দেখতে পায়, যাকে একটি শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। ভয়ে ইডেন এখান থেকে পালাতে চায়, কিন্তু তখনই সে লক্ষ্য করে যে তার নিজের হাত পাও বেঁধে রাখা হয়েছে। কিছুক্ষণ পর সেই বৃদ্ধ লোকটি আবার ইডেনের সামনে আসে। সে ইডেনকে জানায় যে ওই সংক্রমিত নারীটি তার স্ত্রী, যে এখন পুরোপুরি সংক্রমিত হয়ে গেছে। বৃদ্ধ লোকটি বলে যে সে তার স্ত্রীকে খুব ভালোবাসে এবং কোনোভাবেই তাকে হারাতে চায় না। সে আরও জানায় যে তার স্ত্রী 1 সপ্তাহ ধরে না খেয়ে আছে। আজ সেই ক্ষুধা মেটানোর দিন, কারণ আজ ইডেনই তার স্ত্রীর খাবার হতে যাচ্ছে। এই কথা বলার পর বৃদ্ধ লোকটি ইডেনকে কিছু ওষুধ দেয় এবং বলে এই ওষুধ খেলে তার শরীর অবশ হয়ে যাবে এবং মরার সময় সে কোনো ব্যথা অনুভব করবে না। ইডেন এই প্রস্তাবে স্পষ্টভাবে রাজি হতে অস্বীকার করে
সে বৃদ্ধ লোকটিকে বলে যে তার স্ত্রী এভাবে আর বেঁচে থাকতে পারবে না এবং সে নিজেই মরতে চাচ্ছে, তাই তার উচিত তার স্ত্রীকে মেরে তাকে এই নরকসম জীবনের কষ্ট থেকে মুক্তি দেওয়া। কিন্তু সেই বৃদ্ধ লোকটির মানসিক অবস্থা ঠিক ছিল না। সে ইডেনকে ধমক দিয়ে বলে, চুপচাপ এই ওষুধ খেয়ে নাও, না হলে তাকে অজ্ঞান করার আরও অনেক উপায় তার জানা আছে। ইডেন ওষুধ খেতে অস্বীকার করতেই বৃদ্ধ লোকটি ইডেনকে অজ্ঞান করার জন্য অন্য একটি অস্ত্র আনতে চলে যায়। বৃদ্ধ লোকটি অস্ত্র আনতে চলে যেতেই ইডেন বুঝে যায় যে এখনই কিছু না করলে খুব শিগগিরই সে মারা যাবে। তাই সে যেভাবেই হোক নিজেকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। অনেক চেষ্টা করে সে নিজের হাত পা খুলে ফেলতে সক্ষম হয় এবং ধীরে ধীরে দরজার পেছনে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর যখন সেই বৃদ্ধ লোকটি ইডেনকে মারার উদ্দেশ্যে আবার ঘরে ফিরে আসে, ঠিক তখনই ইডেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে তাকে ধরে নিয়ে তারই সংক্রমিত স্ত্রীর দিকে ধাক্কা দিয়ে ফেলে। সঙ্গে সঙ্গে সেই সংক্রমিত নারীটি বৃদ্ধ লোকটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে কামড়াতে শুরু করে। এই সুযোগে ইডেন ঘরের দরজাটি বন্ধ করে দেয় এবং ভেতরে সেই বৃদ্ধ লোক ও তার স্ত্রীকে আটকে রেখে দ্রুত নিজের জিনিসপত্র গুছিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। সে দৌড়ে নিজের অ্যাপার্টমেন্টের দিকে রওনা দেয়। ঠিক তখনই ওয়াকিটকির মাধ্যমে ইভা ইডেনকে জানায় যে তার অ্যাপার্টমেন্টে সংক্রমিত মানুষ ঢুকে পড়েছে। এই খবর শুনে ইডেন এক মুহূর্তেও দেরি না করে ইভাকে বাঁচানোর জন্য তার অ্যাপার্টমেন্টের দিকে ছুটে যায়। ইডেন যখন নিজের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে পৌঁছায় তখন সে সামনে ইভাকে দেখতে পায়। সে দেখে যে ইভা ব্যালকনিতে আটকে গেছে এবং তার আর বের হওয়ার কোনো পথ নেই। ইভাকে বাঁচানোর জন্য ইডেন চাদর দিয়ে বানানো একটি দড়ি ব্যবহার করে নিচে নামার চেষ্টা করে, কিন্তু নামার সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। ঠিক তখনই একটি সংক্রমিত মানুষ তাকে আক্রমণ করার জন্য তার দিকে ছুটে আসে। নিজেকে বাঁচাতে ইডেন একটি শটগান তুলে নিয়ে সেই সংক্রমিত মানুষটিকে গুলি করে মেরে ফেলে, কিন্তু গুলির শব্দ শুনে পুরো বিল্ডিংয়ের ভেতরে থাকা আরও অনেক সংক্রমিত মানুষ সেদিকে ছুটে আসতে শুরু করে। এই পরিস্থিতিতে ইডেন নিজের প্রাণ বাঁচানোর জন্য সোজা ইভার অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াতে থাকে। ইভা তখন ওপরে থেকে চাদর দিয়ে বানানো একটি দড়ি ইডেনের দিকে ছুঁড়ে দেয়। ইডেন সেই দড়ি ধরে ওপরে উঠতে শুরু করে, কিন্তু ঠিক তখনই একটি সংক্রমিত মানুষও সেই দড়িটি ধরে ইডেনের পেছন পেছন ওপরে উঠতে থাকে। এই পরিস্থিতিতে ইডেন খুব বুদ্ধিমত্তার সঙ্গে পাশের একটি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে লাফ দেয়। এরপর সে দ্রুত একটি ছুরি ব্যবহার করে দড়িটি কেটে দেয়। এই সংক্রমিত মানুষটি অনেক উঁচু থেকে নিচে পড়ে যায় এবং মারা যায়। এরপর ইভাও নিচে নেমে এসে ইডেনের পাশে চলে আসে। এখন তারা দুজন একসঙ্গে হয়ে যায়। ইডেন ইভাকে বলে যে এখানে আর থাকা নিরাপদ নয়। যদি তারা এখানে থাকে তবে খুব শিগগিরই সংক্রমিতরা তাদের ধরে ফেলবে। এই কথা বলে তারা দুজন এই জায়গা ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং জম্বিদের সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিছু দূর যাওয়ার পর তারা একটি অ্যাপার্টমেন্টের দরজার কাছে পৌঁছে যায়। তখন তারা দুজনেই বুঝদারির সঙ্গে কাজ করে দরজাটি ধীরে খুলে দরজার পেছনে লুকিয়ে পড়ে। দরজা খোলা মাত্র কয়েকটি সংক্রমিত মানুষ তাদের না দেখেই রাগে ফুসফুসতে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে ইডেন ও ইভা সুযোগ নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। ইডেন যাওয়ার আগে সেই অ্যাপার্টমেন্টের দরজার লক ভেঙে দেয়, যাতে যে সংক্রমিত মানুষগুলো তাদের মারতে ঢুকেছিল তারা আবার বাইরে এসে তাদের পেছনে না লাগতে পারে। এইভাবে তারা কিছুটা দূর এগিয়ে যায়, কিন্তু হঠাৎই পথে একটি জম্বি ইডেনের ওপর ঝাঁপিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে ইডেন ও ইভার মধ্যে এবং সেই জম্বির মধ্যে তীব্র লড়াই শুরু হয়। এই লড়াই চলাকালীন তারা দুজনই ভারসাম্য হারিয়ে সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়। নিচে পড়ার পর ইভার সাহস সঞ্চয় করে সেই সংক্রমিত মানুষটিকে শেষ পর্যন্ত মেরে ফেলে। এরপর তারা আবার নিজেদের অ্যাপার্টমেন্টের দিকে এগোতে থাকে। পথিমধ্যে তারা আরও কয়েকটি সংক্রমিত মানুষকে মেরে সামনে এগিয়ে যায়। এখন ইডেন ও ইভা তাদের অ্যাপার্টমেন্টের খুব কাছাকাছি পৌঁছে যায়। ঠিক তখনই পেছন থেকে একটি অত্যন্ত শক্তিশালী সংক্রমিত মানুষ তাদের দিকে এগিয়ে আসে। এই পরিস্থিতিতে ইডেন নিজের জীবনের পরোয়া না করে ইভাকে আগে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকিয়ে দেয় এবং নিজে সেই শক্তিশালী সংক্রমিত মানুষের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ তীব্র লড়াইয়ের পর ইডেন কোনোমতে নিজেকে বাঁচিয়ে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে পড়ে। সে দ্রুত দরজাটি লক করে দেয় এবং আলমারিটি টেনে এনে দরজার সামনে ঠেসে দেয়, যাতে সংক্রমিত মানুষটি দরজা ভেঙে ভেতরে ঢুকতে না পারে। অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে ইডেন ইভাকে নিজের থেকে দূরে থাকতে বলে। এরপর সে ইভাকে একটি বেসবল ব্যাট দিয়ে বলে তাকে মেরে ফেলতে।
ইডেন জানায় যে সে সংক্রমিত হয়ে গেছে এবং খুব শিগগিরই নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সে আরও বলে যে সে চায় না সংক্রমিত হওয়ার পর সে ইভাকে কোনো ক্ষতি করুক, তাই ইভাকেই তাকে মেরে ফেলতে হবে। কিন্তু ইভা এতে রাজি হয় না। সে ইডেনকে জানায় যে ইডেন তাকে বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল, তাই সে কোনোভাবেই ইডেনকে মারতে পারবে না। ইভা যখন তাকে মারতে অস্বীকার করে তখন ইডেন নিজেই সিদ্ধান্ত নেয় যে সে বিল্ডিং থেকে লাফ দিয়ে নিজের জীবন শেষ করবে। ইডেন ইভাকে বলে যে সে যেন ভেন্টিলেশনের পথ দিয়ে তার প্রতিবেশীর অ্যাপার্টমেন্টে চলে যায়, যেখানে প্রচুর খাবার মজুদ আছে। লাফ দেওয়ার আগে ইডেন নিজের শার্ট খুলে শরীর পরীক্ষা করতে শুরু করে। তখন সে দেখে তার শরীরে কোথাও কোনো কামড়ের দাগ নেই, অর্থাৎ তাকে আসলে কোনো জম্বি কামড়ায়নি। এই সত্য বুঝতে পেরে ইডেনের আনন্দের সীমা থাকে না। এরপর ইডেন ও ইভা একে অপরকে জড়িয়ে ধরে। তারা দুজনেই সিদ্ধান্ত নেয় যে যতদিন না এই জম্বি ভাইরাস পুরোপুরি শেষ হচ্ছে ততদিন তারা একসাথে এই বিল্ডিংয়েই টিকে থাকার চেষ্টা করবে। এইভাবেই এই গল্পটির সমাপ্তি ঘটে। এই গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।